সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়ের আজই লাস্ট ক্লাস। আশা করি আগের ক্লাসগুলো তোমরা দেখেছো। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখে নিও। আর আশা করি আগের অঙ্কগুলো তোমরা বুঝেছো। আজ শুরু করছি আমরা কুমিল্লা বোর্ড 2017 প্রশ্নটি। দেখতে পাচ্ছ কুমিল্লা 2017 সালের প্রশ্নটি। এই যে 7 নম্বর প্রশ্ন। বুলবুল কোম্পানি লিমিটেড এর 2016 সালের 31 ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থা অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। কিছু দায় দেয়া আছে এবং সম্পদ দেয়া আছে। নিচে অন্যান্য তথ্যাবলী দেয়া আছে। আমাকে প্রশ্ন করা হয়েছে ক নাম্বার, মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। তো মজুদ আবর্তন অনুপাত বের করার সূত্রটি জানতে হবে। আমরা এর আগেও বের করেছি। মজুদ আবর্তন অনুপাত সমান হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। তো প্রথমে আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে, তারপর গড় মজুদ বের করতে হবে। ওকে, তো আমরা এক কাজ করি, আগে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে ফেলি, তারপর গড় মজুদ বের করে ফেলি, তারপর সূত্র বসিয়ে অঙ্কটি করে ফেলব। ক নাম্বার, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সমান হচ্ছে বিক্রয় মাইনাস মোট মুনাফা বা লাভ। ওকে, এই অঙ্কে খেয়াল করো দেয়া আছে বিক্রয়, এই যে ধারে বিক্রয় হচ্ছে 8 লাখ টাকা। সেটা ধারে হোক আর নগদ হোক, আমাদের দরকার বিক্রয়, অর্থাৎ বিক্রয় মাইনাস মোট লাভ বা মোট মুনাফা। এই যে বিক্রয় দেয়া আছে 8 লাখ টাকা আর মোট লাভ দেয়া আছে 3 লাখ টাকা। ওকে, তো বিক্রয় মাইনাস মোট লাভ 8 লাখ মাইনাস 3 লাখ টাকা। বিক্রয় হচ্ছে 8 লাখ মাইনাস মোট মুনাফা হচ্ছে 3 লাখ, হচ্ছে রেজাল্ট 5 লাখ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 5 লাখ টাকা। ওকে, মজুদ আবর্তন অনুপাত বের করার জন্য বিক্রিত পণ্যের ব্যয় প্রয়োজন, আর একটা বিষয় প্রয়োজন, সেটি হচ্ছে গড় মজুদ। আমরা জানি গড় মজুদ হচ্ছে প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ দুটি যোগ করে 2 দিয়ে ভাগ। গড় মজুদ সমান হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2। এই অঙ্কে খেয়াল করো, প্রারম্ভিক মজুদ পণ্য দেয়া আছে 3 লাখ টাকা, আর সমাপনী মজুদ পণ্য এখানে থাকে, অর্থাৎ এই যে 2016 সালের 31 ডিসেম্বরের আর্থিক বিবরণী যেটা ওইখানে থাকবে, অর্থাৎ সমাপনীতে থাকবে এই যে মজুদ পণ্য 1 লাখ টাকা। তো প্রারম্ভিক মজুদ হচ্ছে 3 লাখ আর সমাপনী মজুদ হচ্ছে 1 লাখ। তো লিখতে পারি 3 লাখ প্লাস 1 লাখ ডিভাইডেড বাই 2। তার মানে 3 আর 1 4 লাখ, 4 লাখকে 2 দিয়ে ভাগ করলে 2 লাখ। ওকে, এবার আমরা বের করে ফেলবো যে মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত সমান হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। তো বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি আমরা 5 লাখ টাকা আর গড় মজুদ 2 লাখ টাকা। 5 লাখ ডিভাইডেড বাই 2 লাখ টাকা। আনসার হচ্ছে 2.5 বার। শেষ হলো আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর, মজুদ আবর্তন অনুপাত। তারপর আসি চলতি অনুপাত, উত্তরিত অনুপাত। তো চলতি অনুপাত বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ বাই চলতি দায়। তো প্রথমে বের করি আমরা চলতি সম্পদ, তারপরে চলতি দায়। খ নাম্বার,
চলতি সম্পদ। দেখো এখানে চলতি সম্পদ কি কি আছে প্রশ্নটি খেয়াল করো। মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, নগদ, এই চারটি হচ্ছে চলতি সম্পদ অর্থাৎ স্বল্পমেয়াদী সম্পদ। ওকে, মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, নগদ তহবিল। তো আমরা এখানে লিখে ফেলি চলতি সম্পদ সমান মজুদ পণ্য, অর্থাৎ এটা কিন্তু সমাপনী মজুদ, তো এইভাবে স্পষ্ট করে লিখি সমাপনী মজুদ প্লাস প্রাপ্য হিসাব প্লাস প্রাপ্য বিল প্লাস নগদ টাকা বা নগদ তহবিল। ওকে, নগদ লিখে ফেললাম। সমাপনী মজুদ পণ্য আছে এখানে 1 লাখ টাকা, 1 লাখ, প্রাপ্য হিসাব আছে 2,10,000, প্রাপ্য বিল আছে 1,90,000 আর নগদ আছে 1 লাখ টাকা। এগুলো বসাই আমরা। সমাপনী মজুদ পণ্য 1 লাখ টাকা প্লাস প্রাপ্য হিসাব আছে 2,10,000 টাকা, প্রাপ্য বিল আছে 1,90,000 টাকা আর নগদ তহবিল আছে 1 লাখ টাকা। ওকে, টোটাল চলতি সম্পদ হচ্ছে 6 লাখ টাকা। এবার বের করব চলতি দায়। চলতি দায়, চলতি দায় আমরা জানি স্বল্পমেয়াদী দায়। ওকে, তো এই অঙ্কে দেখি আমরা স্বল্পমেয়াদী দায় কি কি আছে। দায়ের দিকটা খেয়াল করো। প্রদেয় হিসাব, বকেয়া খরচ, ব্যাংক জমাতিরিক্ত, তিনটি আছে, এই তিনটির যোগফল। তো আমরা লিখে ফেলি চলতি দায় সমান হচ্ছে প্রদেয় হিসাব প্লাস বকেয়া খরচ প্লাস ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত। ওকে, প্রদেয় হিসাব আছে এই অঙ্কে 1 লাখ, বকেয়া খরচ আছে 50,000 আর ব্যাংক জমাতিরিক্ত 50,000। ওকে, টোটাল 2 লাখ টাকা। প্রদেয় হিসাব 1 লাখ, বকেয়া খরচ আছে 50,000, ব্যাংক জমাতিরিক্ত আছে 50,000, টোটাল 2 লাখ টাকা। এবার আমরা সূত্র বসাই, অর্থাৎ চলতি অনুপাতের সূত্র। চলতি সম্পদ বাই চলতি দায়। চলতি অনুপাত সমান চলতি সম্পদ বাই চলতি দায় ইকুয়াল টু চলতি সম্পদ বের করেছি আমরা 6 লাখ টাকা আর চলতি দায় বের করেছি 2 লাখ টাকা। তো বসাই 6 লাখ বাই 2 লাখ সমান হচ্ছে 3:1। ওকে, গেল চলতি অনুপাত। তারপরে বের করব তড়িৎ অনুপাত। ওকে, আমি আগের ক্লাসে বলেছিলাম তড়িৎ অনুপাত হচ্ছে তড়িৎ অনুপাত, তারল্য অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, দ্রুত অনুপাত, বিভিন্ন নাম আছে। ওকে, তো তড়িৎ অনুপাতের সূত্রটি বসাই। তড়িৎ অনুপাত হচ্ছে তড়িৎ অনুপাত তড়িৎ সম্পদ বাই চলতি দায়। ওকে, তো তড়িৎ সম্পদ হচ্ছে চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম খরচ বিয়োগ। এই অঙ্কে চলতি সম্পদ আছে, চলতি সম্পদ বের করেছিলাম একটু আগে, মাইনাস ব্যাংক জমাতিরিক্ত আছে, সমাপনী মজুত পণ্য আছে। ওকে, সমাপনী মজুত পণ্য মাইনাস করবো আর অগ্রিম খরচ এই অঙ্কে নাই, শুধু সমাপনী মজুত পণ্যটা বাদ দিব। চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুত পণ্য ডিভাইডেড বাই চলতি দায়। তো চলতি সম্পদ কিছুক্ষণ আগে বের করেছিলাম 6 লাখ টাকা। ওকে, তো লিখব 6 লাখ মাইনাস
সমাপনী মজুদ পণ্য আছে এই অঙ্কে 1 লাখ টাকা। 1 লাখ। ডিভাইডেড বাই চলতি দায়। চলতি দায় আমরা কিছুক্ষণ আগে বের করেছি 2 লাখ টাকা, ইকুয়াল টু 6 লাখ মাইনাস 1 লাখ ডিভাইডেড বাই 2 লাখ টাকা। অর্থাৎ তড়িৎ অনুপাত বা তারল্য অনুপাত বা বলতে পারি তড়িৎ অনুপাত হচ্ছে 2.5 অনুপাত 1। ওকে, শেষ হলো আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। এবার আসি গ নাম্বার প্রশ্নে। দেনাদার আবর্তন অনুপাত ও পাওনাদার আবর্তন অনুপাত নির্ণয় করো। তো দেনাদার আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত হচ্ছে ধারে বিক্রয় ডিভাইডেড বাই গড় দেনাদার বা গড় প্রাপ্য হিসাব। তো এখানে ধারে বিক্রয় আছে 8 লাখ টাকা, এটার বের করতে হবে না। আর গড় প্রাপ্য হিসাব বের করতে হবে। গড় প্রাপ্য হিসাব হচ্ছে প্রাপ্য হিসাব এবং প্রাপ্য বিল এর গড়ের যোগফল। ওকে, তো প্রাপ্য হিসাব যদি দুটি থাকে, প্রাপ্য হিসাব দুটিকে যোগ করে অর্থাৎ প্রারম্ভিক প্রাপ্য হিসাব সমাপনী প্রাপ্য হিসাব দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় গড় প্রাপ্য হিসাব। আর গড় প্রাপ্য বিল হচ্ছে প্রাপ্য বিল যদি দুটি থাকে প্রারম্ভিক এবং সমাপনী দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, তারপরে দুটি যোগ করলেই পাবো আমরা গড় প্রাপ্য হিসাব বা গড় দেনাদার। ওকে, আর যদি একটি থাকে তাহলে আর ভাগ করতে হবে না, যেটি আছে সেটি হচ্ছে গড়। তো আমরা সূত্রটি বসাই। গ নাম্বার, দেনাদার আবর্তন অনুপাত। উপরে হচ্ছে ধারে বিক্রয় আর নিচে হচ্ছে, একটু আমি ভেঙে ভেঙে বসাই যে গড় প্রাপ্য হিসাব প্লাস গড় প্রাপ্য বিল। ওকে, তো এই অঙ্কে ধারে বিক্রয় স্পষ্ট করে দেয়া আছে। ধারে বিক্রয় হচ্ছে 8 লাখ টাকা, 8 লাখ। আর গড় প্রাপ্য হিসাব যদি দুটি থাকে তাহলে দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর একটি থাকলে যা আছে তাই। এই অঙ্কে প্রাপ্য হিসাব একটি আছে 2,10,000, আর কোনো প্রাপ্য হিসাব নাই। সো প্রাপ্য হিসাবের গড় হচ্ছে 2,10,000, 2,10,000 টাকা প্লাস গড় প্রাপ্য বিল সেম। প্রাপ্য বিল যদি দুটি থাকে প্রারম্ভিক এবং সমাপনী তাহলে দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ। ওকে, তো এখানে প্রাপ্য বিল একটি আছে 1,90,000 টাকা, তাহলে সেটি হচ্ছে গড় প্রাপ্য বিল। দুটি থাকলে যোগ করে 2 দিয়ে ভাগ। ওকে, তো প্রাপ্য বিল আছে 1,90,000 টাকা। ওকে, তাহলে গড় দেনাদারের আবর্তন অনুপাত হচ্ছে 2 বার। তারপরে আসি গ নাম্বার আরেকটি প্রশ্ন, পাওনাদার আবর্তন অনুপাত। আচ্ছা, পাওনাদার আবর্তন অনুপাতের আগে সূত্রটি বসাই। আমরা জানি পাওনাদার আবর্তন অনুপাত হচ্ছে পাওনাদার আবর্তন অনুপাত হচ্ছে আসলে পাওনাদারটা হচ্ছে ধারে ক্রয়ের সাথে সম্পর্কিত, অর্থাৎ ধারে পণ্য ক্রয় করলেই পাওনাদার তৈরি হয়। ওকে, তার মানে উপরে হচ্ছে ধারে ক্রয় আর নিচে হচ্ছে গড় প্রদেয় হিসাব। ওকে, তো ভেঙে লিখি আমরা, গড় প্রদেয় হিসাব প্লাস গড় প্রদেয় বিল, আগের অঙ্কের মতোই। ওকে, তো ধারে ক্রয়, এই অঙ্কে ধারে ক্রয় দেয়া আছে 5 লাখ টাকা, 5 লাখ। গড় প্রদেয় হিসাব
গড় প্রদেয় হিসাব হচ্ছে, প্রদেয় হিসাব যদি দুটি থাকে তাহলে অর্থাৎ প্রারম্ভিক প্রদেয় হিসাব এবং সমাপনী প্রদেয় হিসাব দুটি যোগ করে 2 দিয়ে ভাগ। তো প্রদেয় হিসাব আছে 1 লাখ টাকা, আর এখানে কোনো প্রদেয় হিসাব নাই, নাই, তার মানে প্রদেয় হিসাব যা আছে 1 লাখ টাকা সেটি হচ্ছে গড় প্রদেয় হিসাব 1 লাখ টাকা প্লাস গড় প্রদেয় বিল। এখানে কিন্তু বিল, প্রদেয় বিল একটিও নাই তো 0, অথবা এটা না লিখলেও চলবে। ওকে, তাহলে এই 5 লাখকে 1 লাখ দিয়ে ভাগ করলে পাওয়া যায় 5 বার। কমপ্লিট হলো আমাদের অঙ্কটি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সমস্যা থাকে আমাদেরকে জানাও, সলিউশন করার চেষ্টা করব। এটি হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের শেষ ক্লাস। আগামী ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।